WBSC ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের প্রত্যেক দিনের মতো আজও স্বাগত জানাই। অন্যদিন যে ভিডিওগুলো আমি দিয়েছি, রিসেন্ট যে ভিডিওগুলো দিয়েছি, সেই ভিডিওগুলোতে ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী লস অফ ইন্ডিসেস চ্যাপ্টারটা আমি বুঝিয়েছিলাম এবং কিছুগুলো প্রবলেম করে দিয়েছিলাম। আজকে ক্লাস 10-এর ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার কোণ পরিমাপের ধারণা, কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, এই চ্যাপ্টারটার থিওরি পার্টটা পড়াবো, থিওরি পার্টটা বোঝাবো। আর তারপর আমরা যদি সময় থাকে, ভিডিওটা যদি খুব লং না হয়ে যায়, তাহলে আমি দু একটা অঙ্ক করে দেখিয়ে দেবো। কোষে দেখি 20-র আমি কিছুগুলো অঙ্ক করেও দেখিয়ে দেবো। তো যাই হোক, প্রতিবারের মতো তোমাদেরকে যেমন বলি যে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলো ফলো করতে পারো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, একটা লাইক দেবে। আর যাতে মানে আমি শেয়ার করতে কারণে বলি যে যে তুমি তো উপকৃত হচ্ছ, তার সাথে যদি শেয়ার করো তাহলে তোমার মতো আরও বেশ কিছু জন উপকৃত হতে পারবে। তো চলো এবার আমরা চ্যাপ্টারে চলে যাই, থিওরিটা দেখে নিই, থিওরিতে কি আছে না আছে। তো চলো দেখো, এখানে যেমন বললাম যে আজ আমরা পড়ব দশম শ্রেণীর ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা, আর ইংরেজিতে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। এই চ্যাপ্টারটা থিওরি পার্টটা আজ আমরা দেখব। তো দেখো, এখানে ধরো একটা রশ্মি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স, ও এক্স, একটা ঘূর্ণায়মান রশ্মি কোনো একটা নির্দিষ্ট সময়ে এই অবস্থানে আছে, ঠিক আছে? তো এই রশ্মিটা দুদিকেই মুভ করতে পারে, অর্থাৎ দুদিকেই ঘুরতে পারে। এদিকে যদি ঘোরে, এদিক থেকে এদিকে যদি যায়, তাহলে সেটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অবশ্যই তোমরা জানো ঘড়ির কাঁটা এইভাবে ঘোরে। আর যদি রশ্মিটা এই দিকে সরে আসে, তাহলে সেটা হবে ঘড়ির কাঁটার দিকে। প্রসঙ্গক্রমে বলে রাখি, প্রতি ক্ষেত্রেই কিন্তু এই ও বিন্দুটা ফিক্স, ও বিন্দু ফিক্স থেকে ঘড়ির ও এক্স রশ্মিটা এইভাবে বা এইভাবে মুভ করবে, ঠিক আছে? তো এখন দেখো, আমরা এখানে একটা কথা বলে রাখি যে ধরো হতে পারে যে আমি ধরে নিচ্ছি প্রথমে ঘড়ির এই ও এক্স রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই পজিশনে গেল, এই পজিশনে গেল, অর্থাৎ এই দিকে এতটা গেছে, এতটা সরে গেছে। তো এই যে জায়গাটা গেল, ও এক্স থেকে ও এক্স ওয়ান, ধরে নিচ্ছি এটাকে এক্স ওয়ান পজিশনে গেল, ও এক্স ওয়ান এই পজিশনে যে গেল, তো এই এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই তো কোণ, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে কোণটা, এই কোণটাকে তখন আমরা বলবো কি কোণ? ধনাত্মক কোণ, ধনাত্মক কোণ। তাহলে এটা হচ্ছে কি? পজিটিভ কোণ বা ধনাত্মক কোণ। আগে বলে রাখি, ত্রিকোণমিতির অর্থ হচ্ছে ত্রিকোণমিতি, অর্থাৎ ত্রিকোণ অর্থাৎ তিনটি কোণ, মিতি অর্থাৎ পরিমাপ, অর্থাৎ তিনটি কোণের পরিমাপ সম্পর্কিত যে আলোচনা, সেটাই ত্রিকোণমিতিতে আমাদের আলোচিত হবে, ঠিক আছে? তো এখানে আমরা আগে চিনি কোনটা ধনাত্মক কোণ, কোনটা ঋণাত্মক কোণ। যেমন এখানে বললাম তোমাদের যে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন রশ্মিটা মুভ করবে তখন সেটা হবে ধনাত্মক কোণ। আবার একইভাবে যদি রশ্মিটা এই দিকে চলে আসে, এক্স টু পজিশনে চলে আসে, ও এক্স টু, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, মানে এই দিকে যদি চলে আসে সরে এইভাবে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল বা কোণ তৈরি হচ্ছে। তখন কি যে কোণটা তৈরি হলো সেটা হচ্ছে নেগেটিভ কোণ বা বাংলায় ঋণাত্মক কোণ, ঠিক আছে? তো এ হলো ধনাত্মক কোণ, এ হলো ঋণাত্মক। তাহলে আমি যদি লিখতে হয় আমাকে, তাহলে আমি লিখতে পারি যে এক্স ও এক্স ওয়ান, এই যে কোণটা, এটা হচ্ছে কেমন? পজিটিভ অর্থাৎ ধনাত্মক কোণ। এবং এক্স ও এক্স টু, এই কোণটা কেমন কোণ? নেগেটিভ কোণ, ঠিক আছে? তাহলে আমি বোঝাতে পেরেছি যে ঘড়ির কাঁটার দিকে যখন একটা রশ্মি নির্দিষ্ট অবস্থান থেকে মুভ করে তখন সেটা হচ্ছে ধনাত্মক কোণ, এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে ধনাত্মক কোণ, এবং ঘড়ির কাঁটার দিকে যদি সরে আসে তখন যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ঋণাত্মক কোণ, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো আশা করি।
এবার এগুলো তো সব জ্যামিতিক কোণ, জ্যামিতিতে আমরা কোণ পড়েছি। তো এখানে আমরা জ্যামিতিক কোণের পরিমাপ পদ্ধতি সম্বন্ধে জানব। জ্যামিতিক কোণ তার কি সম্বন্ধে জানব? আমরা জানব পরিমাপ পদ্ধতি। পরিমাপ পদ্ধতি অর্থাৎ কোণগুলোকে কিভাবে মেজার করা হবে, পরিমাপ পদ্ধতি। দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী এই জ্যামিতিক কোণের পরিমাপের দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি এবং একটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো একটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি যেটি আছে, ষষ্ঠিক পদ্ধতিতে আমরা যেমন ডিগ্রিতে জানি 1 ডিগ্রি 2 ডিগ্রি 5 ডিগ্রি, এগুলো আমরা আগে জানি। এসব ডিগ্রি যে একটা কোণের পরিমাপ করা হয় ডিগ্রির সাহায্যে, সেটা আমরা আগে জানতাম। তো ডিগ্রি সাহায্যে কোণ পরিমাপের যে পদ্ধতি সেটাকে বলা হয় কি ষষ্ঠিক পদ্ধতি, মানে ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির একক। তাহলে এখানে একক হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির একক হচ্ছে ডিগ্রি। একে লেখা হয়, ব্র্যাকেট দেবো না, একে লেখা হয় যেমন মাথায়, যেমন ধরো 5 ডিগ্রি লিখবো, তাহলে কেমন লিখবো? 5-এর মাথায় একটা এরকম ছোট্ট গোল, এটা হচ্ছে 5 ডিগ্রি। আবার যদি আমি লিখি 7 ডিগ্রি, তাহলে এরকম, এটা হচ্ছে ডিগ্রি। আশা করি এগুলো তোমরা জানো। আর বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান। মনে থাকবে, বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান। তো রেডিয়ানের সাইন কীরকম? যেমন ডিগ্রিকে এইভাবে লেখা হয়, তেমনি রেডিয়ানকে লেখা হয় সি টাইপের একটা সাইন। এটা হচ্ছে রেডিয়ানের সাইন। যদি আমি লিখি ভাই, যখনই আমি রেডিয়ান লিখবো, যেমন ধরো পাই রেডিয়ান যদি লিখি, তাহলে পাইয়ের মাথায় এরকম সাইন। এবার পাই তো তোমরা জানো না, পাইটা আমি বলছি পরে যে পাই কী জিনিস। পাই রেডিয়ান এরকম লিখতে পারো, ঠিক আছে? তো রেডিয়ানের সাইন হচ্ছে এইটা, আর ডিগ্রির সাইন হচ্ছে এরকম, ঠিক আছে? এরপর আমরা দেখে নেব যে 1 ডিগ্রির সাথে ডিগ্রি আরও, এই যে একক ষষ্ঠিক পদ্ধতিতে এককের তো আরও ইউনিট আছে, যেমন যেটা স্ট্যান্ডার্ড একক সেটা হচ্ছে ডিগ্রি। এরপর আরও একক আছে, যেমন মিনিট, সেকেন্ড, এইগুলো। তো আমরা জানি, আমরা এগুলো দেখে নাও যে 1 ডিগ্রি কীরকম লিখতে হয়। 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। এই 60-এর মাথায় একটা এরকম চিহ্ন মানে হচ্ছে মিনিট। আবার 1 মিনিট, মিনিটের সাইন হচ্ছে এইটা। তাহলে 1 মিনিট সমান আমরা কি লিখব? 60 সেকেন্ড। সেকেন্ড হলে এরকম দুটো দাগ, মিনিট হলে মাথায় একটা দাগ, সেকেন্ড হলে দুটো দাগ। তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড, ঠিক আছে? আবার তোমরা সমকোণ জানো। সমকোণ কাকে বলে? একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হয়ে, একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে, তারা যদি প্রত্যেকে সমান হয়, তাহলে বলা যায় যে ওই সরলরেখাটি ওই অপর সরলরেখাটির উপর, এবং বা সরলরেখা দুটি পরস্পরের উপর লম্ব। তাহলে ধরে নিচ্ছি আমি যে এখানে যদি লম্ব হয়, তাহলে এই কোণটা কত? এটা হয় 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি বা 1 সমকোণ, এটা আমরা জানি, 90 ডিগ্রি বা 1 সমকোণ। তো আমরা এটা জানি যে তাহলে আমরা কি লিখবো এখানে? 1 সমকোণ সমান 90 ডিগ্রি। স্বাভাবিকভাবেই 2 সমকোণ সমান আমরা কি জানি? 180 ডিগ্রি। এবার চলে আসি যে রেডিয়ান, এই যে রেডিয়ান লিখলাম, এখানে যে লিখলাম বৃত্তীয় পদ্ধতির একক রেডিয়ান। রেডিয়ান কাকে বলে, বা রেডিয়ান কোন জিনিসটা? রেডিয়ান, ধর একটা বৃত্ত আছে, এই যে কোনো একটা বৃত্ত। আমার আঁকার হাত খুব ভালো নয়, পেনে আঁকছি, একটু বোঝার চেষ্টা করবে। এটা হচ্ছে তাহলে ব্যাসার্ধ, এটা বৃত্তের কেন্দ্র, এইটাও ব্যাসার্ধ, ঠিক আছে? এবার একটা জিনিস মনে রাখবে যে বৃত্তের
বৃত্তের যদি এটা হচ্ছে তাহলে কি এখানে একটা ব্যাসার্ধ এখানে একটা ব্যাসার্ধ, আর এই যে অংশটা এটা একটা বৃত্তচাপ। ধরো এটা নাম দিচ্ছি ও, এখানে এ, এখানে বি, ঠিক আছে, এখানে নাম দিচ্ছি আমি পি। তাহলে এ পি বি হলো কি, এ পি বি একটা এইভাবে লেখা হয়, এ পি বি হলো একটা বৃত্তচাপ, বৃত্তচাপকে এইভাবে লেখা হয়, ঠিক আছে। তাহলে এ পি বি বৃত্তচাপ, আর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হচ্ছে সে কোণটাকে এ ও বি, কেন্দ্রে কোণটা হচ্ছে এ ও বি, ঠিক আছে। এ দুটো বুঝতে পেরেছ? এখন দেখো যদি এমন হয় যে ও এ যা দৈর্ঘ্য অর্থাৎ ব্যাসার্ধ, ও বিটাও সেম যেহেতু ওটাও ব্যাসার্ধ, সেটার সাথে যদি এই চাপ এ পি বি এর দৈর্ঘ্য সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হচ্ছে, কেন্দ্রে যে সম্মুখ কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার মান হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান, 1 রেডিয়ান, ঠিক আছে, বোঝাতে পেরেছি? এবার দেখো যে যদি আমাদের বলা হয় যে 1 রেডিয়ান কাকে বলবো, তাহলে রেডিয়ানের সংজ্ঞাটা কেমন হবে আমি লিখে দিচ্ছি, দেখো আমি যেটা বোঝালাম সেটার সাথে মিল পাবে। রেডিয়ান একটি বৃত্তের ব্যাসার্ধের, আমি লিখছি একটি বৃত্তের ব্যাসার্ধের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ। সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে, ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ মানে ওই চাপের অভিমুখী, মানে এই যে চাপটা রয়েছে এই চাপটার দিকেই সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে 1 রেডিয়ান, ইংরাজিতে বানানটা হচ্ছে RADIAN, রেডিয়ান, 1 রেডিয়ান বলে। এবং একে 1 তার মাথায় এই যে বললাম সি এর মতো একটা চিহ্ন, 1 রেডিয়ান লেখা হয়, ঠিক আছে। তাহলে রেডিয়ানটা বুঝতে পেরেছো? দেখো একটি বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যা বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে ধরো একটা তার এভাবে বেঁকে আছে, নমনীয় তার এভাবে বেঁকে আছে, ওটাকে যদি আমরা সোজা করে দিই তাহলে কি একটা লেন্থ তো পাবো, এই তারটাকে সোজা করলে তো একটা লেন্থ পাওয়া যাবে। তাহলে এই লেন্থটা ধরে নাও এটা একটা তারের মতো বেঁকে আছে, এটাকে সোজা করলে যদি ব্যাসার্ধের দৈর্ঘ্যের সাথে কি হয়ে যায়, মিলে যায়, একই হয়ে যায়, সেটাই লিখেছি। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে 1 রেডিয়ান বলে। এবং একে আমি যেমন বললাম তার মাথায় সি এর মতো একটা সাইন, 1 রেডিয়ান লেখা হয়, ঠিক আছে। তাহলে রেডিয়ান কি জিনিস বোঝাতে পেরেছি। নেক্সট চলে এসো, এখানে বলে রাখা ভালো, রেডিয়ান একটি ধ্রুবক কোণ। কেমন কোণ? ধ্রুবক কোণ, অর্থাৎ কনস্ট্যান্ট, ঠিক আছে। একটি ধ্রুবক কোণ, ধ্রুবক কোণ কনস্ট্যান্ট কেন, মানে প্রত্যেক যে কোনো বৃত্তের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে যে কোনো বৃত্ত, এরকম যে কোনো একটা বৃত্ত হোক, তার যে ব্যাসার্ধ, পরিধি ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা কী হয়, এই যে পরিধি কোণটা এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে এখানে ঘুরে এসে পরে যে লেন্থটা দাঁড়াবে এটা হচ্ছে কি বৃত্তের পরিধি, তোমরা জানো এটা, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ঠিক আছে, একটা বৃত্তের পরিধি ইজ টু ব্যাস, পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের যে অনুপাত সেটা সবসময় কি হয়, কনস্ট্যান্ট, ঠিক আছে।
পরিধি এবং ব্যাসের অনুপাতটা সবসময় কী হয়, অলওয়েজ সমান লেখা ভুল হচ্ছে, পরিধি এবং ব্যাসের অনুপাতটা সবসময় কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়, মানে এটার কোনো পরিবর্তন হবে না, সে যত বড় বৃত্তই হোক, হ্যাঁ, সেই বৃত্তের পরিধি এবং সেই বৃত্তের ব্যাসের অনুপাতটা সর্বদা একই থাকবে। দেখো দেখাচ্ছি, ধরো যদি তুমি একটা বৃত্তের এই বৃত্তটার ব্যাসার্ধ ধরে নাও আর, তাহলে অবশ্যই ব্যাস হবে কত, ব্যাস হবে 2r, 2r একক হবে। পরিধি কত হবে, পরিধি হবে 2πr একক। তাহলে আমি এখানে বলেছি পরিধি এবং ব্যাসের অনুপাতটা কি কনস্ট্যান্ট, তাহলে দেখা যাক কি অনুপাত আসছে, 2πr পরিধি ইজ টু ব্যাস, ব্যাস অর্থাৎ 2r, অনুপাতটা কত আসছে না 2πr ডিভাইডেড বাই 2r। তাহলে পড়ে কে থাকছে, উপরে থাকছে পাই আর নিচে থাকছে 1, অর্থাৎ পাই, ঠিক আছে। তাহলে এই যে অনুপাত, এটাই হচ্ছে ওই যে বললাম যে পাই কি জিনিস, এখানে আমি লিখেছিলাম পাই রেডিয়ান, তখন আমি বলেছিলাম যে পাই কি জিনিস বলছি, তো পাই হচ্ছে কি না, পাই হচ্ছে যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতই হলো পাই, এটাকে পাই বলা হয়, ঠিক আছে। সাইনটা অত ভালো লিখতে পারছি না, এরকম টাইপের হয়, এরকম টাইপের হয় জিনিসটা, তো এরকম লিখছি, ঠিক আছে, লেখা অতটা ভালো নয়, যাই হোক। তো এ হলো পাই, বোঝাতে পেরেছি পাই কাকে বলে, রেডিয়ান কাকে বলে, কোনটা রেডিয়ান কোনটা পাই, হ্যাঁ, ঠিক আছে। তো এবার দেখো রেডিয়ান কোনটা বলা হলো, এরপর দেখো ডিগ্রি আর রেডিয়ানের এই যে ষষ্ঠিক পদ্ধতি, একটা ষষ্ঠিক ষষ্ঠিক পদ্ধতি আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই যে দুটো পদ্ধতি, এদের মধ্যে রিলেশন কি, রিলেশন কিভাবে, একটা এমন তো হতেই পারে যে একটা কোন বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করা আছে সেটাকে আমাকে ষষ্ঠিক পদ্ধতিতে মানটা জানতে হবে কত, বা এমন তো হতে পারে যে একটা কোন ষষ্ঠিক পদ্ধতিতে আমি মান জানি কত ডিগ্রি, সেটা বৃত্তীয় পদ্ধতিতে কত রেডিয়ান হবে সেটা তো আমাকে জানতে হবে, তাহলে সেটা কিভাবে জানবো, দেখো তো কিভাবে, যে 180 ডিগ্রি, মানে আমরা কি করছি, এই যে আমরা বলতে আমরা জানি, আমরা মানে জানি না, এটা তোমাদের বলে দিচ্ছি আমি, যে 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান হয়। 180 ডিগ্রি ইকুয়ালস টু কত রেডিয়ান হয়, পাই রেডিয়ান। তুমি এটাকে এভাবেও লিখতে পারো যে 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, এভাবেও লেখা যায়, ঠিক আছে। এটা একটা সম্পর্ক, এটা হচ্ছে ষষ্ঠিকের দিক, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতির দিক, তাহলে এই দুটো, এই ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির রিলেশন হচ্ছে কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে আমি বলতে পারি 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 ভাগ হয়ে গেল, পাই 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। আবার উল্টো দিক থেকে বলা যেতে পারে যে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান কত, 1 রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই, অর্থাৎ 180 বাই পাই ডিগ্রি, ঠিক আছে। এ হচ্ছে দুদিক থেকেই সম্পর্ক। যাই হোক, এবার দেখো একটা তোমাদের দেখবে বইয়েও দেওয়া আছে, বইয়ের উদাহরণ, এই থিওরি যেখানে বোঝানো হয়েছে বইয়ের প্রথম দিকটাতে, সেখানে দেখবে একটা রিলেশন দেওয়া আছে যে 1 ডিগ্রি ইজ লেস দেন 1 রেডিয়ান, মানে ডিগ্রি বড় না রেডিয়ান বড় সেটা, তো রিলেশনটা হচ্ছে 1 ডিগ্রি ইজ লেস দেন 1 রেডিয়ান, ঠিক আছে। তো কেন হয় 1 ডিগ্রি 1 রেডিয়ানের থেকে ছোট কেন হচ্ছে সেটা দেখাচ্ছি, দেখো এই প্রমাণটা দেখো। ফার্স্ট হচ্ছে আমরা কি শিখলাম, 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, এটা আমরা দেখলাম, এটা সম্পর্ক হয়, আমি বলেছি এর আগে। তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু কত না পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমি এখানে দেখো, আমরা জানি যে পাইয়ের মান কত হয়, আমরা ধরে নিই, পাইয়ের সঠিক মান এখনও জানা সম্ভব হয়নি, প্রসঙ্গক্রমে বলে রাখি, তবুও আমরা যেটা ধরি যে পাই ইকুয়ালস, পাইকে আমরা কত ধরি 22/7, এই মানটা ধরে আমরা অঙ্ক করে থাকি, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে মান বসাই, পাইয়ের জায়গায় 22/7 ডিভাইডেড বাই 180 রেডিয়ান, তাহলে এটা হচ্ছে কত 22/7 ইন্টু 1/180, অর্থাৎ 1/180,
এত রেডিয়ান। এখন লক্ষ্য করো একটা জিনিস এখানে, যে উপরে যেটা আছে সেটা হচ্ছে লব আছে 22 আর হর আছে 7 × 180, অর্থাৎ হর লবের চেয়ে অনেক বড়। তার মানে এটা কি, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। আর আমরা কি জানি যে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর চেয়ে ছোট হয়, তাহলে আমি এটাকে নিশ্চয়ই লিখতে পারি ইজ লেস দেন 1 রেডিয়ান। বুঝাতে পেরেছি? লব ছোট এবং হর বড় হলে সেটা কি হয়, প্রকৃত ভগ্নাংশ, এবং আমরা জানি প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর চেয়ে 1 থেকে কম হয়। তাহলে আমি বলতে পারি যে এই যে রেডিয়ানের যে ভ্যালুটা আছে সেটা অবশ্যই 1 রেডিয়ানের থেকে কম। তাহলে আমরা কি পেলাম, যে 1 ডিগ্রি দিয়ে শুরু হয়েছিল আমাদের, এখানে আমরা পেলাম কি লেস দেন 1 রেডিয়ান। তাহলে আমরা অবশ্যই এখান থেকে কনক্লুশনে আসতে পারি যে 1 ডিগ্রি ইজ লেস দেন 1 রেডিয়ান। প্রমাণিত। এই প্রমাণটা পরীক্ষায় আসতে পারে, ভালোভাবে প্র্যাকটিস করবে যে কীভাবে আসছে, ঠিক আছে। তো ঠিক আছে, এ হলো। এরপর তোমাদেরকে বলতে পারে বিভিন্ন জায়গায় যে দেখো 60 ডিগ্রি সমান কত রেডিয়ান, বা 75 ডিগ্রি সমান কত রেডিয়ান, বা যে কোনো একটা ডিগ্রিতে ভ্যালু দিতে পারে, সেটাকে রেডিয়ানে ট্রান্সফার করতে বলতে পারে। বা কোনো রেডিয়ান ভ্যালু দিয়ে দিলে হয়তো π/4 ইকুয়াল টু কত, π/3 ইকুয়াল টু কত ডিগ্রি, π/2 ইকুয়াল টু কত, এগুলো তো আমরা বের করে নেবো। এরপর কীভাবে বার করতে হয় সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো, যে রেডিয়ানের নির্দিষ্ট কিছু ভ্যালু দিয়ে সেটাকে ডিগ্রিতে ট্রান্সফার করে দেখাবো। আবার ডিগ্রির কিছু নির্দিষ্ট ভ্যালু আছে যেগুলোকে আমি রেডিয়ানে ট্রান্সফার করে দেখাবো, ঠিক আছে। এগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেবো। আশা করি এই যতটা বললাম আজকে সেটা তোমরা ভালোভাবে দেখবে, পড়বে, রিভিউ করে বারবার ভিডিওটা দেখবে, সব কিছুই বুঝতে পারবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো রেড কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, দেখে নাও। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এই জায়গাটা বুঝতে পারিনি বা এটা কিভাবে হলো, ঠিক আছে। আমি অবশ্যই পরবর্তী ভিডিও যখন দেবো নিশ্চয়ই ডিসকাস করে দেবো, নিশ্চয়ই বুঝিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এখানে জানতে হবে তোমাকে ধনাত্মক কোণ কোথায়, ঋণাত্মক কোণ কীভাবে, কোন দিকে ঘুরলে ঋণাত্মক কোণ হচ্ছে, কোন দিকে সরে গেলে ধনাত্মক কোণ হচ্ছে। হ্যাঁ, জ্যামিতিক কোণের পরিমাপ পদ্ধতিগুলো জানতে হবে, কী কী পদ্ধতি হয়, খুব ইম্পর্ট্যান্ট। ষষ্ঠিক পদ্ধতি, বৃষ্টিয় পদ্ধতি, এটা ষষ্ঠিকের একক হচ্ছে ডিগ্রি, এর একক হচ্ছে রেডিয়ান, ঠিক আছে। তাহলে এখানে রিলেশনগুলো 1 ডিগ্রি 60 মিনিট, এই যে রিলেশনগুলো লিখলাম এগুলো। হ্যাঁ, অবশ্যই জানতে হবে যে রেডিয়ানের সংজ্ঞা, রেডিয়ান কাকে বলে। এই যে রেডিয়ানের সংজ্ঞা এখানে আমি করেছি, রেডিয়ান কাকে বলে, 1 রেডিয়ান, ঠিক আছে। কিভাবে লেখা হয় এইটা। এরপর এখানে কি আছে, যে এই লাইনটা, রেডিয়ান একটি কী কোণ, ধ্রুবক কোণ। কেন ধ্রুবক কোণ হলো, কারণ আমরা বললাম যে পরিধি এবং ব্যাসের যে অনুপাতটা, যে পরিধি ইজ টু ব্যাস, যে কোনো বৃত্তের ক্ষেত্রে পরিধি এবং ব্যাসের অনুপাতটা সর্বদা কনস্ট্যান্ট হয়, তাই রেডিয়ান একটা ধ্রুবক কোণ, ঠিক আছে। তো এখানে এই যে আমরা দেখিয়েছি এখানে পরিধি এবং ব্যাসের অনুপাত করে পরে কীভাবে এলো, এগুলো দেখবে। এই যে রিলেশনগুলো, 1 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, এই যে রিলেশনটা, এই রিলেশনটা। তারপর 1 রেডিয়ান ইকুয়ালস টু কত ডিগ্রি, হ্যাঁ, এটা। আর সবশেষে এই প্রমাণটা, এই যে 1 ডিগ্রি ইজ লেস দেন 1 রেডিয়ান, 1 ডিগ্রি ইজ লেস দেন 1 রেডিয়ান, এই যে প্রমাণটা, এই যে প্রমাণিত হয়েছে, এই প্রমাণটা তোমরা একটু ভালোভাবে দেখবে, ঠিক আছে। এখানে পাইয়ের ভ্যালু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি এই ভিডিওটাতে তোমাদের ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার কোণ পরিমাপের ধারণা, যেটুকু থিওরি পার্ট ছিল, মোটামুটি আশা করছি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। আর প্রতিবার যেমন বলি যে চ্যানেলটা, যেহেতু যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, হ্যাঁ, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিও। এই বলে এই ভিডিওটা শেষ করছি। নমস্কার।